চারিদিকে খুন, লুটপাট, বাড়িঘরে আগুন লাগানো, সংসদ ভবন লুট, জেল ভেঙে জঙ্গিদের পালানো, হিন্দুদের ঘর বাড়ি মন্দির ধ্বংস করে দেওয়া, মানুষকে মেরে ঝুলিয়ে দেওয়া, জ্যান্ত পুড়িয়ে ফেলা, কী না ঘটেছে এই কদিনে। অসহযোগ আন্দোলন যে এতটাই সহিংস রূপ ধারণ করবে তা কে জানত। দীর্ঘ 15 বছরের হাসিনা সরকারের শাসন এক লহমায় ধ্বংস হয়ে গেল। আসুন জানা যাক এর পেছনে আসল রহস্যটা কী। 1947 সালে দেশভাগের পর পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়ে যায়। ভারতের পশ্চিম দিকে থাকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব দিকে থাকে পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। এই পূর্ব পাকিস্তানের প্রধান ভাষা ছিল বাংলা, কিন্তু পশ্চিম পাকিস্তানের প্রধান ভাষা ছিল উর্দু। তবে শুধু ভাষাগত বিরোধ নয়, পশ্চিম পাকিস্তান সব দিক থেকে সুবিধা ভোগ করত এবং সারা দেশে ডমিনেট করত। ফলে চাপা ক্ষোভ ছিল পূর্ব পাকিস্তানের বাঙালিদের মধ্যে। এরপর পশ্চিম পাকিস্তান উর্দুকে সারা দেশের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করলে সেই ক্ষোভ বিদ্রোহের আকার নেয়। বহু মানুষ শহীদ হন। অবশেষে চাপে পড়ে পাকিস্তান সরকার উর্দুর সঙ্গে বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করে। এরপর 1970 সালে জেনারেল ইলেকশনে 300টি সিটের মধ্যে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান 160টি সিট পেয়ে মেজরিটি পান এবং হারিয়ে দেন পশ্চিম পাকিস্তানের পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোকে। ফলে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ। কিন্তু এই সরকারের শাসন পশ্চিম পাকিস্তান মেনে নেবে না বলে বিরোধিতা করে। ফলে শুরু হয় দ্বন্দ্ব। আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের ডাক দেন। ফলস্বরূপ শুরু হয় স্বাধীনতা আন্দোলনের লড়াই। এই আন্দোলনকে দমানোর জন্য পশ্চিম পাকিস্তান অবশেষে ফোর্স পাঠায়। পূর্ব পাকিস্তানে গড়ে ওঠে প্রতিরোধকারী মুক্তি বাহিনী। ভারতও সাপোর্ট করে পূর্ব পাকিস্তানকে। ফলস্বরূপ পূর্ব পাকিস্তান ও ভারতের যৌথ বাহিনীর আক্রমণে হেরে যায় পশ্চিম পাকিস্তান বাহিনী। এর ফলে 1971 সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন দেশ হিসাবে জন্ম নেয়, যার নাম বাংলাদেশ। ঠিক সেই সময় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব বিপ্লবীরা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সরকারি চাকরিতে রিজার্ভেশন কোটা দেওয়া হবে, যার ফলে 1972 সাল থেকে চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা চালু করা হয়। পরবর্তীকালে এই কোটা সিস্টেম অনেকবার পরিবর্তিত হয়। 1997 সালে এবং 2010 সালে সরকার ঘোষণা করে যে এই কোটা স্বাধীনতা সংগ্রামীদের একের পর এক প্রজন্ম ভোগ করবে। এই নিয়েই শুরু হয় তুমুল উত্তেজনা। সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি, স্বাধীনতা সংগ্রামীদের বাচ্চারাও এই সুযোগ পাবে কেন? আমরা যারা মেধাবী তাদের কি হবে তাহলে? এমনিতেই বাংলাদেশে দিন দিন বেকারত্ব বেড়ে চলেছে। তাই ছাত্ররা এই কোটা সংস্কারের জন্য 2018 সালের 8ই মার্চ হাইকোর্টে পিটিশন করে, কিন্তু হাইকোর্ট এই পিটিশন খারিজ করে দেয় এবং সরকারও কোটা থাকার পক্ষে সওয়াল করে। ফলস্বরূপ ছাত্ররা রাস্তাঘাট, ট্রেন লাইন অবরোধ করে দেয়। সরকার বাধ্য হয়ে মুক্তিযোদ্ধাদের এই কোটা রিজার্ভেশন তুলে দেয়, কিন্তু মুক্তিযোদ্ধার পরিবার আবার কোটা চালু করার জন্য হাইকোর্ট করে। অবশেষে দীর্ঘদিন পর এবছর 5ই জুন হাইকোর্ট ঘোষণা করে যে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা বহাল থাকবে। ফলে 1 জুলাই থেকে শুরু হয় এক গভীরতম কোটা বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়ায় সরকারি পুলিশ ও সংগঠনের মধ্যে। সারা দেশ জুড়ে কারফিউ ঘোষণা করে সরকার। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। বহু মানুষ মারা যায় এই সংঘর্ষে। অবশেষে 21শে জুলাই সুপ্রিম কোর্ট 56% রিজার্ভ কোটা বাদ দিয়ে 93% মেধার ভিত্তিতে নিয়োগ এবং 7% মুক্তিযোদ্ধা সহ অন্যান্যদের জন্য সংরক্ষণের রায় দেয়। ফলে ছাত্র আন্দোলনকারীদের এক ঐতিহাসিক জয় হয়। সকলে ভেবেছিল এখানেই হয়তো শেষ, কিন্তু আসলে তা নয়। এই কাহিনীর প্লট আগে থেকেই তৈরি ছিল। এটা ছিল শুধুমাত্র সলতেতে আগুন মাত্র। ফলে ফের 25শে জুলাই ছাত্ররা সরকার বিরোধী দল বিএনপি ও জামাত গোষ্ঠীর মদতে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে এবং তারা অসহযোগ আন্দোলনের ডাক দেয়। ফলে আন্দোলন এত ব্যাপকতর হয়ে উঠে যে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের চরম সংঘর্ষ হয়। মৃত্যু হয় প্রায় 300 জন মানুষের। এর ফলে 4ই আগস্ট বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান যে বাংলাদেশের সেনা বিক্ষোভকারীদের পাশে আছে। ফলস্বরূপ 5ই আগস্ট লাখো লাখো বিক্ষোভকারী সংসদ ভবন দখলের ডাক দেয় এবং তারা রওনা দেয় সংসদ ভবনের দিকে। তারা সংসদ ভবনে ঢুকে লুটপাট চালায় এবং হাসিনার বাসভবনে প্রবেশ করে সব কিছু লুট করে নিয়ে যায়। আর এদিকে শেখ হাসিনা নিজেকে বাঁচাতে বোন রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে চেপে ভারতে পালিয়ে যায়।
পতন হয় হাসিনা সরকারের, ক্ষমতা চলে যায় বাংলাদেশি সেনার হাতে। সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করে। অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনা নেতৃত্ব ছাত্র সংগঠনের সর্বসম্মতিক্রমে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব দেওয়া হয় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেনই বা হাসিনাকে টার্গেট করা হলো? এবং হাসিনার দেশ ত্যাগের পর যেভাবে লুটপাট চলেছে, নেতা মন্ত্রী থেকে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি মন্দির ধ্বংস ও মানুষকে হত্যা করা হয়েছে, তাতে এটা স্পষ্ট যে এটা শুধু ছাত্র আন্দোলন নয়, ছাত্রদের মোড়কে আছে অন্য কোনো গোষ্ঠীর কালো হাত। আসলে একদল বিশ্লেষকের মতে শেখ হাসিনা ছিলেন ভারতপন্থী, অন্যদিকে বিরোধী দল বিএনপি ও জামাত গোষ্ঠী ছিল চরমভাবে ভারত বিদ্বেষী। তাছাড়াও ভারত বিদ্বেষী হওয়ার কারণে পাকিস্তান ও চীন এই গোষ্ঠীকে সমর্থন করে। ফলস্বরূপ ছাত্র আন্দোলনকে ঢাল করে বিরোধী কট্টর মৌলবাদী গোষ্ঠীরা হাসিনাকে উৎখাত করার জন্য ডাক দেয়। বাংলাদেশকে শুধুমাত্র মুসলিম কান্ট্রি করার জন্য তারা সংখ্যালঘু হিন্দু নিধন যজ্ঞে মেতে ওঠে। অপরদিক আরেক মতে হাসিনার ডিক্টেটরশিপ মনোভাব, ঔদ্ধত্য, দুর্নীতি, আনফেয়ার ইলেকশন করে জয়লাভ তার পতনের কারণ বলে মনে করা হয়। তবে বাংলাদেশে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক হতে যে দীর্ঘদিন সময় লাগবে একথা সুনিশ্চিত বলা যায়।